নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সফল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আপনি সব থেকে বেশি ভাবনা চিন্তা করেন, কারণ এই বিষয়টি প্রত্যেকটি পরিবারের বিষয় হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটি পরিবারের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটি পরিবারের নিজের জীবনের একটা বড় অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টির নাম সুগার, ডায়াবেটিস, মধুমেহ, যেভাবেই আপনি বলবেন না কেন। অনেকে আবার এটাকে সাইলেন্ট কিলারও বলে থাকে। অর্থাৎ আমরা মোটামুটি একটা সাম্যক ধারণা রাখতে পারি যে বিষয়টি কি করে এবং বিষয়টি যে ধীরে ধীরে আমাদের ক্ষতি করে, আমাদের সমস্যায় ফেলে, আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে নষ্ট করে দেয়। সাইলেন্ট কিলার নামটার মধ্যে থেকে সে বা তার আন্দাজও বোধহয় আমরা পেয়ে গিয়েছি। কিন্তু এই বিষয়টিকে আপনি জীবন থেকে উগরে ফেলবেন কি করে? আসলে যে জিনিসগুলো আপনার জন্য ভালো নয়, যে জিনিসগুলো আপনার কোনো ভালো করে না, আপনাকে কোনো সহযোগিতা করে না, সেই বিষয়গুলোকে জীবন থেকে তুলে ফেলে দেওয়াটাই বোধহয় ভালো। তো আজকে আমরা সুগার নিয়ে আলোচনা করব। যারা চান সুগার বা ডায়াবেটিসের সমস্যা থেকে নিজেদের মুক্ত করতে, এই সমস্যাকে জীবন থেকে উগরে ফেলে দিতে, এই সমস্যাকে পুনরায় জীবনে না নিয়ে আসতে, বা এই বিষয়টির কারণে, এই সমস্যার কারণে আপনার যেন ভবিষ্যতে গিয়ে অন্য কোনো সমস্যা দানা বাঁধে আপনার শরীরে, সেই দিকে নজর রাখতে, তাহলে আপনার জন্য একটি মাত্র উপায়, আর সেই উপায়টি হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। ভাবতে পারেন যে এতটা জোরের সাথে, এতটা কনফিডেন্সের সাথে বলা, এটা কি অহংকার? অহংকার কিনা জানি না, তবে এটা আত্মবিশ্বাস, এটা তো বলতেই পারি। কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রচুর চেম্বার রয়েছে। প্রত্যেকটি চেম্বারে প্রত্যেক দিন কিন্তু 8 থেকে 10 জন পেশেন্ট তো আসেই যারা সুগারে আক্রান্ত, এবং তাদের ভালো করা সম্ভব এনবিপির চিকিৎসকেরা কিন্তু জানেন, এবং সে কারণে কনফিডেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। প্রত্যেক দিন ভালো আছি এই ফিডব্যাকটা আমরা এত পরিমাণে পাই, আমাদের কনফিডেন্সটা আরও হু হু করে কিন্তু বেড়ে যায়। যখন কনফিডেন্স আমাদের সাথে আছে, তাহলে কেন আপনাকে আমাদের সাথে নেব না? আজকেও সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা হবে, আপনাদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা হবে, এবং এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ একজন মানুষকে তো দরকার। এনবিপির অনুষ্ঠানে ভীষণ গুরুত্বপূর্ণ, তার মধ্যে যদি উপস্থিত থাকেন এই সংস্থার চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, তাহলে তো বিষয়টি আরো ভালো হয়ে যায়, তাই না? তো প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি আপনারা রয়েছেন, যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আপনারাও কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারেন। তবে আজকে সুগার নিয়ে আলোচনা করব। নামটা এত মিষ্টি, কিন্তু রোগটা কেন মিষ্টি নয়? প্রথমে সেই প্রশ্নটা একটু করব। দেখুন, প্রথম আপনাকে যেটা আমি বলবো, আজকে যে রোগটার বিষয়ে আপনি কথা বললেন, ডায়াবেটিস মিলিটাস। আজকে ডায়াবেটিস মিলিটাস, যাকে আমরা সুগার বলি, মধুমেহ বলি, এই রোগটার বিষয় আগে জানতে হবে, ঠিক না? আজকে আপনি ওষুধ খাচ্ছেন, ভালো কথা, কিন্তু ওষুধ যে খাচ্ছেন কিসের জন্য খাচ্ছেন সেটা উপরে আপনাকে ভাবতে হবে। প্রথম আপনাকে আমি বলবো, আজকে একদম মেন টপিকের জায়গায় আমি চলে আসি। যাদের সুগার রয়েছে, ধরুন 10 বছর ধরে সুগার আছে, 20 বছর ধরে সুগার আছে, তারা ওষুধ খাচ্ছে। ওষুধ খাওয়ার ফলেও কিন্তু তারা দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু সুগার ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? দেখুন, আজকে নয় আমরা এরকম প্রোগ্রাম করেছি, আর এই স্টুডিওর মাধ্যমে আর বলতে পারেন কি প্রথম আমরাই বলেছি এনবিপিতে, যাতে সুগার কোনো রোগ নয়, আর সুগার সম্পূর্ণভাবে ভালো হয়। আর শুধু বলিনি, সেটা আমরা করেও দেখিয়েছি। বহু এরকম পেশেন্ট আছে, তাদেরকে ভালো হয়েছে, আর তারা আমরা প্রত্যেকবার কিন্তু কিছু না কিছু একটা পেশেন্টে আমরা বাইটও দেখাতে পারি যেখানে পেশেন্টটা ভালো রয়েছে। তার মানে এটা নয় কি আপনাকে আমি এটা বলছি না কি আপনি আমার কাছে আসুন। আমি এটা বলবো কি আপনি আয়ুর্বেদের উপর বিশ্বাসটা রাখুন, কারণ ঠিকভাবে যদি চিকিৎসা করা হয়, তো যে কোনো রোগ হোক না কেন, ডায়াবেটিস কেন, যে কোনো রোগ হোক না কেন, তারা কিন্তু গোড়া থেকে নির্মূল করা যায়। আজকে যদি ডায়াবেটিসের যদি কথা বলা হয়, তো আমি আপনাকে একটা কথা বলব কি, আপনি যে সুগারের যে ওষুধটা খাচ্ছেন 10 বছর ধরে, 15 বছর ধরে যে ওষুধটা খাচ্ছেন, কী জন্য খাচ্ছেন? সুগারকে কন্ট্রোল করার জন্য ওষুধটা খাচ্ছেন, কিন্তু সুগার আপনার ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? কেন কি আপনি দেখুন, একটা সাধারণ মানুষ, ধরুন আজকে আপনার বাড়িতে কারো যদি সুগার এসে যায়, আপনি কী করবেন? রিপোর্টটা দেখলেন, হয়তো আপনি পাড়ার কোনো ডাক্তারকে বা কোনো ভালো ডাক্তারকে আপনি ডায়াবেটিস
লোকজনকে দেখাবেন, যেখানে আপনাকে বলে দেওয়া হবে কি আপনি ওষুধটা খান। তার একটা বিশ্বাস করে আপনি ওষুধ খেতে চালু করলেন। ওষুধ খাওয়ার ফলে আপনার কি সুগার ভালো হলো? হলো না। তাতে কি হলো, আপনার সুগার কন্ট্রোল হয়ে গেল। এবার যখন আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন, ডাক্তারবাবু আমি এই ওষুধটা কতদিন খাবো, বা আপনি জিজ্ঞেস করতেন ভুলে গেছেন 2 মাস পর 3 মাস পর আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন কি আমি ওষুধটা কতদিন খাবো, তখন আপনাকে বলে দেওয়া হবে কি আপনাকে মৃত্যু অবধি কিন্তু এই ওষুধটা খেয়ে যেতে হবে। কেন? আমি তো সেই টার্গেট করে আপনার কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছিলাম যাতে আমার প্রবলেম বেরিয়েছে এই প্রবলেমটাকে সলভ করার জন্যে। এটা কী ধরনের চিকিৎসা হলো যেখানে আপনি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে? আজকে সুগারের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, তার একটা সাইড ইফেক্ট হচ্ছে মেডিসিন, যে কোনো মেডিসিনই একটা দীর্ঘদিন ধরে যখন আপনি শরীরের মধ্যে খেতে চালু করেন তার একটা সাইড ইফেক্ট হয়। এই সাইড ইফেক্টের জন্য আপনার কী হচ্ছে, আপনার প্রেশার ধরা পড়ছে, আপনার কিডনি ফেলিয়ার হচ্ছে, আপনার আগামী দিন কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। তো এই যে নানা রকম যে সমস্যাগুলো না আমাদের শরীরের মধ্যে কেন হয়, কেন এর দায়ী হচ্ছি আমরা। আজকে যে কোনো রোগকে আমরা পুষে রাখি, তখন আপনি যদি চিকিৎসা করতেন কি আমি কী করে নির্মূল করব। অনেক পেশেন্ট আছে তারা কোনোবারই মডার্ন মেডিসিনের চিকিৎসা নেয়নি, প্রথমবারই আয়ুর্বেদিক চিকিৎসাতে এসছে, আমাদের জায়গাতে এসছে, তারা কিন্তু আজকে তাতে সুস্থ হয়ে পেয়েছে। এটাই নয়, যারা মডার্ন মেডিসিন চিকিৎসা করছিল ঠিক না, তারাও কিন্তু আজকে কনভার্ট হয়েছে আয়ুর্বেদের মধ্যে। আজকে যখন আমার কাছে পেশেন্ট আসে আমি কি বলি, প্রথম আপনি সুগার ফাস্টিং রিপোর্ট আর পিপি রিপোর্ট, খালি পেটে রিপোর্ট আপনি করবেন আর ভরা পেটে আপনি রিপোর্টটা করবেন, সুগার কত আছে, আপনি কী ওষুধ খাচ্ছেন সেটাও সঙ্গে নিয়ে আসবেন। যাতে কি হচ্ছে, আমি আপনাকে 15 দিন পর আবার ডাকছি। তো কী করলাম, প্রথম দিন থেকেই আপনার যে মডার্ন মেডিসিনের যে ওষুধটা খাচ্ছিলেন সেটা আপনাকে বন্ধ করে দিলাম। তো এই যে বন্ধ যে করে দিলাম, এরপরে আপনার মাথা ঘুরছে কি আমার যদি সুগারটা বেড়ে যায়, তো বেড়ে গেলে আবার তো সমস্যা দেখা যাবে। কিন্তু 15 দিন পর যখন আপনি রিপোর্টটা করছেন তখন দেখতে পাচ্ছেন আপনার সুগারটা নর্মাল হয়ে গেল। তার মানে আপনি কি পেয়ে গেলেন, আপনি পেয়ে গেলেন এই যে মডার্ন মেডিসিনের সাবস্টিটিউট আপনি পেয়ে গেছেন। তো আপনাকে কী দরকার হলো, আপনার যে ওষুধের যে সাইড ইফেক্ট হচ্ছিলো এই সাইড ইফেক্ট থেকে আপনি বেঁচে গেলেন। দীর্ঘদিন ধরে যে আপনি ওষুধ খেতে হতো সেই স্বপ্নটা আপনাকে খেতে হবে না, সেই জিনিসটাকে আপনাকে করতে হবে না, তার সাথে সাথে আমার সমস্যাটা নির্মূল হবে। এইটা কিভাবে হয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কি হোয়াট ইজ ডায়াবেটিস, কেন সুগার হয়, আর কি করলে আমি সত্যি ভালো হতে পারবো কি পারবো না। একদম, কারণ আপনার মনে তো অনেক চিন্তা আছে চিন্তাকে নিয়ে, অর্থাৎ আমি যে এত বেশি চিন্তা করি তার জন্য কি আমার সুগার হচ্ছে, আমি যে এত চা খেতে ভালোবাসি, রসগোল্লা কলকাতা খেতে ভালোবাসি তার জন্য কি আমার সুগার হচ্ছে, বা আমি বেশি একটু পরিমাণে ভাত খেয়ে ফেলছি তার জন্য কি সুগার হচ্ছে, আমার মা বাবার সুগার আছে সে কারণে কি আমার সুগার আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন চিহ্ন হাজার একটা রয়েছে, উত্তর কিন্তু অবশ্যই ডাক্তারবাবু থেকে আজকে জেনে নেওয়ার চেষ্টা করব। তবে আমাদের সঙ্গে ফোনে একজন বন্ধু রয়েছেন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার বোনের ব্যাপারে একটু জানতে চাইছি। আমার বোন ছোটবেলা থেকে ক্লাস 9-10 থেকে ও মানে সুগারের পেশেন্ট ধরা পড়ে গেছে। আর ও ছোটবেলা থেকেই কিন্তু ওকে প্রথম থেকে ওকে একটু ইনসুলিন দিতে হচ্ছে। আচ্ছা, এবার কি হয়েছে, অনেকটাই ওর এখন বয়স হয়েছে, মানে এখন প্রায় 32 বছর বয়স, এখন 32 হয়ে গেছে। এখনো সেই ইনসুলিনটাই ব্যবহার করে যাচ্ছে, যদিও সেটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে। আমি একটু জানতে চাই যে এই যে আয়ুর্বেদিক চিকিৎসা এটা কি সেটাকে কোনোভাবে কি হেল্প করতে পারা যায়, আমি সেই বিষয়ে একটু জানতে চাই। অবশ্যই ভালো হবে, আর না নিতে হয়। হ্যাঁ রাইট। আজকে আমরা এই প্রোগ্রামটা আপনার মতনই পেশেন্টের জন্যই করা হলো, এটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম, যেটা সত্যি কি এই ডায়াবেটিস থেকে আমরা বাঁচতে পারবো। আজকে দেখুন 8 বছর 9 বছরে যে বাচ্চা রয়েছে যাদের ইনসুলিন দিতে হচ্ছে, আজকে কন্টিনিউ উনি ইনসুলিন কিন্তু দিয়ে যাচ্ছেন, কিন্তু উনি ভালো হতে পারছেন না। ইনসুলিন না দিলে কিন্তু সুগারটা বেড়ে যাচ্ছে। এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি কি আমরা কেন খাবো সুগারের মেডিসিন, কেন নেব আমি ইনসুলিন, এই কষ্টদায়ক মতন একটা গরু ছাগলের মতো নিজের ইঞ্জেকশনটাই আপনার নিজের শরীরের মধ্যে নিতে হচ্ছে, যে কষ্টটা আপনি পাচ্ছেন এটা কেন করতে হবে, কি করলেই ভালো হবো। দেখুন হোয়াট ইজ ডায়াবেটিস, কেন হয় সুগার। দেখুন সুগার সবার শরীরের মধ্যে আছে, যদি না থাকে না মানুষ মরে যায়। তো এই সুগার কেন বেড়ে যায় সেটা ভাবতে হবে আমাদেরকে। আমাদের শরীরের মধ্যে যখনই আপনি দেখবেন আপনার ইউএসজি যখন রিপোর্টটা করবেন না, তো ইউএসজি রিপোর্টের মধ্যে যে বিভিন্ন রকম যে অর্গানটা রয়েছে তার অর্গানের মধ্যে একটা অর্গান আছে, তার নাম হচ্ছে প্যানক্রিয়াস। আজকে দেখুন অনেক এইরকম পেশেন্ট আছে যারা ইউএসজি রিপোর্ট করেছে, ইউএসজি রিপোর্ট করার পর আপনার দেখবেন ফ্যাটি প্যানক্রিয়াস লেখা থাকে, কিন্তু আপনি ডাক্তারবাবুকে যখন দেখাতে যান তারা বলে কি ঠিক আছে কোনো ব্যাপার নেই, এটা নর্মাল আছে। কিন্তু তখনই যদি আপনি অ্যালার্ট হয়ে যেতেন না,
আপনার আজকে ডায়াবেটিস হতো না। কেন কি প্যানক্রিয়াস হওয়ার কারণের জন্যই আজকে আমাদের সুগারটা হয়। কী ধরনের দেখুন, আজকে একটা সিম্পল একটা উদাহরণ আপনাকে বলবো, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি নলের মধ্যে যদি জল আসছে না, আপনি কি করবেন? আপনার ট্যাঙ্ক খালি হয়ে গেছে, আপনি কি করতে পারেন, সেখানে আপনি মগ নিয়ে ট্যাঙ্কের মধ্যে জলটা ফেলছেন, যাতে কি হচ্ছে আপনার নলের মধ্যে কিন্তু জলটা এসে যাচ্ছে। কিন্তু যখন আপনার এই যে মগের মধ্যে যে জলটা ঢালছেন তাহলে কিন্তু পাচ্ছেন, তো নিচে যে মোটরটা লাগানো রয়েছে তার কাজটা কি? আপনি তো বাড়ি যখন কিনেছিলেন বা বাড়ি যখন করেছিলেন তখন নিচে একটা মোটর লাগিয়েছিলেন জলটাকে তোলার জন্যে, তো আপনার মোটর খারাপ হয়ে গেল, সেখানে আপনার মাথা লাগালেন না কি কী করে আমার জলটা উঠবে। আপনি কি করলেন? ওখানে গিয়ে মগের মধ্যে ট্যাঙ্কটাকে ভরছেন। তো কতদিন এভাবে চলবে? আপনাকে সারাতে হবে নিচে মোটরটা। যদি আমার মোটরটা যদি সারিয়ে দেওয়া হয় তাহলে কী হবে, এই যে প্রসেসটা আমাকে জল যে ঢালতে হচ্ছে মগ দিয়ে, এটা ঢালতে হবে না। আপনার এই সমস্যাটা কেন, এই উদাহরণটা আপনাকে কেন দিলাম, কেন কি ঠিক ওই রকমই কাজ করে আমাদের প্যানক্রিয়াস। আজকে প্যানক্রিয়াসে কাজ হয় আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করা। যখন ইনসুলিন তৈরি হয় না তখন কী হয়, আমাদের সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, ঠিক না? আপনি কী করছেন? ডাক্তার কাছে যাচ্ছেন, ডাক্তার আপনাকে ইনসুলিন ট্যাবলেট দিচ্ছে বা ইনসুলিন দিতে বসে, যার ফলে আপনি সুগারটাকে নামিয়ে দিচ্ছেন, কিন্তু যখনই ছেড়ে দিচ্ছেন আবার কিন্তু সুগারটা বেড়ে যাচ্ছে। তো আপনার দরকার কী আছে? বাইরে থেকে যে ইনসুলিন ট্যাবলেট বা ইনসুলিন না নিয়ে আপনাকে প্রপার ওয়েতে আপনার ইনসুলিনকে তৈরি করতে হবে। কীভাবে তৈরি হবে? যখন আপনার প্যানক্রিয়াস ভালো হবে। তো এই মোটরের কাজ কি? এই মোটরের কাজ হচ্ছে আমার প্যানক্রিয়াস। তো যখন আপনার প্যানক্রিয়াসটা যদি ভালো হয়ে যায় তাহলে আপনাকে সুগারের জন্য চিন্তা করতে হবে না, ন্যাচারালি আপনার ইনসুলিন তৈরি হতে চালু হয়ে যাবে। তো ইনসুলিন যখন তৈরি হতে চালু হয়ে যাবে তখন আপনার ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, ঠিক না? তো এইটার জন্য আপনাকে বারবার একটা কথা বলবো, আজকে অনেক কিছু আপনাকে বোঝাবো কী করলে আমরা প্যানক্রিয়াসকে আরও ভালো রাখতে পারি, কী করলে আমরা প্যানক্রিয়াসকে আর সুন্দর রাখতে পারি যাতে আমার ডায়াবেটিস না হয়, বা যাদের আছে তারা কী কী করবে, এটা নিয়ে আজকে আমরা আলোচনাটা করবো। একদম। তবে পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন শুনবো। নমস্কার। আমি ত্রিপুরা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ, ডাক্তারবাবুকে নমস্কার। আমি আজকে প্রোগ্রামটা দেখছিলাম, যেহেতু সুগার নিয়ে আলোচনা হচ্ছে। আমার কোশ্চেনটা হচ্ছে আমার পিসিমাকে নিয়ে। আমার পিসিমার বয়স হলো 65। উনার মানে সুগারের প্রবলেম আছে, আর মানে আমি এমনি অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধে কোনো কিছু কাজ হচ্ছে না। মানে ওষুধ যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন মানে সুগারের মাত্রাটা একটু বেড়ে যাচ্ছে। কত বছর ধরে সুগার আছে? সুগার আমি ধরতে পেরেছেন ডাক্তারবাবু 6 মাস হলো মাত্র। আচ্ছা, দেখুন 6 মাস হতে ভালো কথা কি আপনি 6 মাসের মধ্যে বুঝতে পারলেন কি ওষুধ ছাড়ালেই কিন্তু আমার সুগারটা বেড়ে যাচ্ছে। তো এইটার উপর আপনাকে ওয়ার্ক করতে হবে। আর আপনাকে আমি একটা কথা বলবো কি, যেটা হচ্ছে আপনি এই যে বললেন কি ওষুধ খাওয়ার পরে কিন্তু খাওয়ানোর পরে আপনার কমে যাচ্ছে, ছাড়লে খাওয়ার ছেড়ে দিলেই আপনার কিন্তু সুগারটা বেড়ে যাচ্ছে। এটা কাজ হচ্ছে মগের কাজ, যে উদাহরণটা আপনাকে আমি দিয়েছিলাম। তো আপনি এই যে মগটা দিয়ে যে আপনি ভরছেন শরীরের মধ্যে ইনসুলিন, না, এটা বন্ধ করুন। আপনাকে তৈরি করুন, ওই মোটাটা ঠিক করুন, কিছু ব্যাপার নেই। আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আজকে এত যে ফাস্ট ফুড আমরা যে খাই, বা এত যে আমাদের কাজের চাপ, হ্যাঁ, এত ফাস্ট লাইফ আমাদের হয়ে গেছে, আমরা খাওয়াকে ঠিকভাবে চিবাতে পারি না। তো আজকে প্যানক্রিয়াস অর্গানে আশেপাশে অর্গানগুলো কী আছে? লিভার আছে, আমাদের গলব্লাডার আছে, ঠিক না? তো এই স্প্লিন আছে। তো এই যে অর্গানগুলো রয়েছে না, এটাও কিন্তু সাপোর্টিং আছে। আজকে আমার যদি একটা আঙ্গুলে যদি কোনো রকম যদি চোট লাগে তাহলে কী হবে, আশেপাশে যে আঙ্গুল আছে সেখানেও কিন্তু ব্যথাটা থাকে। তো আপনাকে এটাও টার্গেট রাখতে হবে কি আপনার আশেপাশে আঙ্গুলগুলো কীরকম আছে। আপনার ফ্যাটি লিভার আজকে যাকে আমরা গুরুত্ব দিই না, এই ফ্যাটি লিভার কি আগামী দিন আমার ফ্যাটি প্যানক্রিয়াস করতে পারে? পয়েন্ট টু নোটেড। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কিন্তু আসলে একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে পৃথিবী সূর্য বোধহয় পৃথিবীর চারপাশে ঘুরছে, কিন্তু তারপর সায়েন্টিস্টরা বললেন যে না, ধারণাটা একদম ভুল। পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, সূর্য কিন্তু স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সঠিকটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাকে আপনার চিকিৎসক বুঝিয়ে দিল যে আপনার সুগার হয়েছে, অর্থাৎ সারা জীবন আপনাকে মেডিসিন খেতে হবে, তারপর মেডিসিন একটা সময় গিয়ে কাজ করবে না, তারপর আপনাকে ইনসুলিন নিতে হবে, তারপর ধীরে ধীরে আপনি আপনার চোখ, আপনার নার্ভ, আপনার কিডনি, আপনার লিভার, আপনার হার্ট, আপনার স্কিন, আপনার পুরো নার্ভাস সিস্টেম সব কিছুকে হারিয়ে ফেলবেন। এটাই ভবিতব্য। এভাবেই আপনাকে বোঝানো হয়েছে, কিন্তু এই বোঝানোটা ভুল বোঝানো। সঠিকটা বুঝতে হলে কিন্তু আপনাকে পৌঁছতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এখানে সত্যি আপনাকে বোঝানো হয় যে সত্যি সুগারটা কি এর সমস্যা, একে কিভাবে ঠিক করা যেতে পারে, কত তাড়াতাড়ি আপনি মেডিসিন খাওয়া বন্ধ করবেন, ইনসুলিনের ধার পাশ দিয়েও আপনাকে যেতে হবে না, আপনি বাঁচাবেন আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে।
পজিটিভ কথার সাথে থাকুন, এবং এই পজিটিভ কথাটাই কিন্তু আপনি পান যখন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হন, তাদের সাথে তাদের চেম্বারে যোগাযোগ করবেন। আসবো আলোচনায় আবারও, তবে কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন দাদা? আমি নিউটাউন থেকে গৌতম মুখার্জি বলছিলাম। হ্যাঁ বলুন গৌতম বাবু, বয়স কত? হ্যাঁ, আমার বয়স হচ্ছে 58 বছর। প্রথমে আগে বলিনি, ডাক্তারবাবু বোঝাচ্ছেন খুব ভালো করে, কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে ফোনটা ধরে থাকতে হয়। ও সরি, আসলে আমাদের বিষয়গুলো তো আলোচনা করতে হয় দাদা, সে কারণে। একদম শুনতে ভালো লাগছে। আসলে আমার সেইভাবে সুগার আছে কি নেই আমি এখনো সেইভাবে টেস্ট করাইনি। আচ্ছা, এখন ইদানিং যেটা হচ্ছে, একটু কিছুতেই হলে না আমি খুব খিটখিটে হয়ে যাচ্ছি। মানে 58 বছর বয়সে এত খিটখিটে হওয়ার কথা নয় আর কি। এক নাম্বার 2, একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে উঠছি। 2 নাম্বার 3 হচ্ছে যে আগে যে খাবার ব্যাপারটা ছিল, যে খেতে পারতাম, এখন সেই খাওয়ার ব্যাপারটাও, মানে খাবার খেতে বসার আগে মনে হচ্ছে সব খেয়ে নেবো, খেতে বসে যে খাবার স্পৃহাটা নেই। এইগুলো কি কোনো সুগারের লক্ষণ? কারণ আমার মিসেসের আছে, আমার মা বা বাবার কেউ নেই, ছিল না কিন্তু। আচ্ছা, না এটা নয়, দেখুন একটা হেরিডিটির একটা সমস্যা আছে কি, আপনার মা বাবা যদি সুগার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সুগার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এটা ঠিক কথা। কিন্তু আপনার মিসেসে আছে, তো সেখানে তো আপনার ব্লাডে কোনো রিলেশন নেই। হ্যাঁ, একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনার এই যে লক্ষণগুলো বললেন, এই লক্ষণের মধ্যে কিছুটা কিন্তু ম্যাচ করছে, তো সেটা কোনো ব্যাপার নেই। এখন তো সিম্পল, আপনি তো যে কোনো আমাদের অ্যাকুচেক যেটা রয়েছে, আপনি সেটাও তো আপনার মিসেসে যখন সুগার আছে, তো আপনি সেই মেশিনটা আপনি বাড়িতে রাখতেই পারেন। কেন কি দেখুন, আজকে যদি আপনার সুগার 10 পয়েন্ট যদি বেড়ে যায় না, সেটা চিন্তার বিষয় নেই, কিন্তু সুগার যদি 10 পয়েন্ট যদি কমে যায়, সেটা কিন্তু চিন্তার বিষয় আছে। সুগার ফল যে করে যাওয়া না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। তো আপনাকে যখনই যারা ইনসুলিন নিচ্ছে বা সুগার ট্যাবলেটটা খাচ্ছে, দরকার আছে আপনি কিন্তু সারাদিনের মধ্যে একবার চেক করে নেওয়া দরকার আছে যে আপনার সুগারটা কত আছে। তো সিম্পল আপনি আরবিএস করতে পারেন, র্যান্ডাম আপনার সুগারটা কত রয়েছে, বা আপনি ফাস্টিং রিপোর্টটা করান, সকালবেলা খালি পেটে আপনার সুগারটা কত আছে, বা খাবার 2 ঘন্টা পরে সুগার রিপোর্টটা করুন, সেটা আপনার পিপি রিপোর্টটা বলে দেবে সুগারটা কত আছে। এর সাথে সাথে অনেক সময় দেখবেন আপনার সুগার ফাস্টিং আর পিপি কিন্তু আপনার নর্মাল থাকে। আবার আপনি একটা রিপোর্ট করবেন, সেটা হচ্ছে HbA1c। এই রিপোর্টটা কি, এই রিপোর্টটা হচ্ছে আপনার লাস্ট 3 মাস অ্যাভারেজ সুগার কত ছিল, সেটা আপনাকে একটা অ্যাভারেজ বলে দেবে। অনেক সময় কী হয় কি, আমরা সেই দিন হয়তো কোনো কিছু খেলাম না, আমার সুগারটা কন্ট্রোল হচ্ছে, কিন্তু আগের দিন আমার সুগারটা বেশি ছিল, তো সেই পরীক্ষাটা কী করে পাবো? সেই HbA1c রিপোর্টটা করবেন, যে কোনো ল্যাবে করা যায়। সেই রিপোর্টটা করলে আপনি জানতে পারবেন আর অ্যাভারেজ আমার সুগারটা কত আছে। অনেক সময় প্রি ডায়াবেটিক, ঠিক না, প্রি ডায়াবেটিকটা মানেটা কী হয়, যখন আপনার ফাস্টিং হচ্ছে 110, যদি আপনার সুগার 140-এর ভিতরে আছে, মানে এটা হচ্ছে প্রি ডায়াবেটিক। আপনার পিপি রিপোর্টটা হওয়ার দরকার 140, সেখানে আপনার 170-180 মধ্যে রয়েছে, এটা হচ্ছে প্রি ডায়াবেটিক। এটা নিয়ে কোনো চিন্তাই নেই। প্রি ডায়াবেটিককে আমরা নিজে যদি খাওয়া দাওয়া যদি ঠিক মতন রাখি, নিজের লাইফস্টাইলকে যদি ঠিক করি, আবার কিছু যোগা প্রাণায়াম যদি সঙ্গে রাখি, তাতেই কিন্তু আমার প্রি ডায়াবেটিক কিন্তু ভালো করা যায়। কিন্তু যাদের ডায়াবেটিক পেশেন্ট আছে, আমি তো সেখানে বলছি কি সেই পেশেন্টও ভালো হয়, ঠিক না, শুধু আমি বলছি না, এইটা আপনার পেশেন্ট নিজের মুখ থেকে তারা বলছে, আর তারা রিপোর্ট বলছে। আজকে ইনফ্যাক্ট আমার পেশেন্টে মানে আমার নিজের ওষুধ বন্ধ করে দিয়েছে, তারাও কিন্তু দিব্যি ভালো আছে। তো আপনি একটা কাজ করতে পারেন, যেটা আপনি নিউটাউন থেকে আপনি ফোন করেছিলেন। আর একটা কথা যেটা আপনি বললেন, আমি খিটখিটে হয়ে যাচ্ছি, দেখুন এই বয়সের মধ্যে খিটখিটে হয়ে যাওয়াটা, মুড সুইং হওয়ার যাওয়াটা, এটা আপনার যে হচ্ছে, তো আপনাকে তাকে একটা কন্ট্রোল করতে হবে। কেন কি শুধু সুগার নয়, আপনার প্রেশারও আসতে পারে। কারণ যখন আপনি রেগে যাচ্ছেন, বা আপনার মানে বলতে পারেন কি, যখনই আপনার মুড সুইং করছে, তো অনেক রকম হারমোনস আপনার চেঞ্জেস হয় শরীরের মধ্যে, তখন কিন্তু দেখবেন আপনার শরীরটা কিন্তু বেশি খারাপ হবে। আপনি সং একটা থেরাপি আছে, আপনি যদি পারেন না, আমি বলবো না আপনাকে, আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে আপনি সংটা শুনুন। কারণ কি সেখানে দেখা যায় কি, আপনি হেডফোন লাগালে কানের একটা সমস্যা চালু হয়ে যায়, যেখানে আপনি শুনতে পান না কিছু নেই। বাড়িতে আপনি একটা ধিমি একটা হালকা একটু আওয়াজের মধ্যে আপনি কিন্তু গান শুনুন, সেটা একটা থেরাপি। কিন্তু সেটা যদি আপনি করতে থাকেন, তাহলে কি একটা মেডিটেশনে এটা কাজ করে। তো মেডিটেশনে যখন কাজ করবে, তাহলে আপনার না শুধু প্রেশারই নয়, সুগারই নয়, যে কোনো রোগ শরীরের মধ্যে আসবে না। বলে না, মনটাকে ভালো রাখতে হবে, ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখতে হবে, মাথাটা ঠিক রাখতে হবে। এটা কখন হবে? যখন আপনার ভিতরে যে বসে আছে যে লোকটা, মানে ভিতরে কে বসে আছে, আমাদের প্রত্যেক হৃদয়ের মধ্যে আমাদের কিন্তু আল্লাহ বলেন বা ঠাকুর বলেন, তারা কিন্তু বাস করে। তো তারা চাইছে কি আমি এই কাজটা করব। এবার সেই কাজটা যদি আপনি না করেন, তাহলে কী হবে, তাকে আপনি দুঃখ দিলেন। তো দুঃখ যদি দেবেন, তাহলে কী হবে, আপনার গোটা শরীর নষ্ট হয়ে যাবে। তো তাকে আপনার খুশি রাখতে হবে। উনি যদি বলছে আমি এটা চাইবো, তো দিয়ে দিন না ওকে, ঠিক আছে, বুঝে যাবে, আপনার মনটা তো ভালো থাকবে। তো এইটা আপনার দরকার আছে। তো আপনি একটা খুশি থাকা, মানে হাসি খুশি থাকুন, ঠিক আছে, সিঙ্গিং থেরাপিটা করুন। তার সাথে সাথে আপনি যেটা বললাম, একটু ওয়ার্কআউট করুন।
এবার শীত এসে গেছে, শীতের সময় যদি আপনি ভাবছেন কি আমি মর্নিং ওয়াক করলে আমার যদি ঠান্ডা লেগে যায়, ইভিনিং ওয়াক করুন, কোনো দরকার নেই সকালবেলা মর্নিং ওয়াক করা, ইভিনিং ওয়াক করুন। আপনার যদি আশেপাশে কোনো পার্ক নেই, ঠিক আছে, আপনি বাড়িতেই করুন, হাঁটুন, ঠিক আছে। যদি আপনাদের বাচ্চারা রয়েছে, বাচ্চাদের সঙ্গে খেলুন, এইটা দরকার আছে। আজকে আমরা ভুলে গেছি, হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে, আমরা খিটখিটে হয়ে যাচ্ছি, ওর উপর চেঁচামেচি করছি। আরে আপনার নিজের যে নাতনি রয়েছে তাদেরকে নিয়ে একটু থাকুন, ঠিক আছে, এটা একটু করুন। আর যেটা বললাম এই রিপোর্টটা আপনি করে একটু চেক করে নিন একদম। এবং একটু ভালো মানুষদের সাথে থাকুন। আমরা বলি না যে সৎসঙ্গে স্বর্গবাস, তাই সবসময় ভালো মানুষ, যাদের থেকে আপনি পজিটিভ কিছু পাবেন, ভালো কিছু কথা পাবেন, সেরকম মানুষদের সাথে থাকুন। আর সব থেকে পজিটিভ মানুষ কারা হয় বলুন তো? চিকিৎসকেরা। কারণ সত্যিকারের একজন চিকিৎসক আপনাকে সবসময় ভালো উপদেশ দেবে, আপনাকে ভালো রাখার চেষ্টা করবে। সে কারণে আপনি যখন মনে করছেন যে আপনার কোনো শারীরিক সমস্যা শুরু হচ্ছে, তখন ভালো অভিজ্ঞ সার্টিফাইড কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিন। এবং আপনারা যারা যোগাযোগ করেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা প্রত্যেকে এত প্রশংসা করেন এনবিপির প্রত্যেকজন চিকিৎসকের, যে আমাদের কিন্তু ওই যে মনোবলটা অনেকটা বেড়ে যায়। এবং যখন আপনি চলে আসবেন চেম্বারে, তখন আপনার মনে হবে যে সমস্যাটা বোধহয় এবার আমার নয়, সমস্যাটা এনবিপির চিকিৎসকেরা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে আমাকে সমস্যা মুক্ত করার জন্য। তাই চট করে বলে রাখবো চেম্বারের কথাগুলো। চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে, বহরমপুর এবং কৃষ্ণনগরে কিন্তু চেম্বার থাকে, এবং ডক্টর এ হালদারকে কিন্তু আপনারা চেম্বারে পেয়ে যান। এবং বনগাঁয় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্য, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়ি এবং কোচবিহার চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, দিল্লিতে কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে। অবশ্যই যোগাযোগ করবেন যারা দিল্লিতে রয়েছেন, তাদেরকে বলবো। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং গুয়াহাটি, ডিব্রুগড়, আসানসোল তিনটি চেম্বারেই কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, অর্থাৎ সংস্থার ডিরেক্টর। এছাড়া মধ্যমগ্রামে কিন্তু চেম্বার রয়েছে ল্যান্সটাউনে, রয়েছে শোভাবাজার এবং খিদিরপুরে, হাওড়ার মধ্যে শিবপুর, বাজিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা অবশ্যই আমতলাতে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন। একটু ফোন নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি ভাই, কি সমস্যা? আমার শাশুড়ি মার এই সুগারের সমস্যা। শাশুড়ি মার সুগারের সমস্যা। কত বছরের সুগার? সুগারটা প্রায় 2-2.5 বছর হয়ে গেল। 2-2.5 বছরের সুগার রয়েছে। আচ্ছা বেশ। আচ্ছা, মেদিনীপুরে আপনি কোথায় থাকেন? মেদিনীপুর এই বোরতলার কাছে। কোথায়, বেলডা? না না, ওইখান থেকে মেদিনীপুরে যে বোরতলা আছে ওইখান থেকে তো কাছাকাছি। মানে পশ্চিম মেদিনীপুর তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরে আমাদের চেম্বার আছে খড়গপুরে, ঠিক আছে। আগামী শনিবার দিনই চেম্বার আছে খড়গপুরে। আপনি যদি পারেন আপনার যে শাশুড়ি যে রিপোর্টটা একটা করবেন, খালি পেটে সুগার কত আছে, ভরা পেটে সুগার কত আছে, আর সুগার কোনো ওষুধ খায়? হ্যাঁ, সুগারের ওষুধ খাচ্ছেন আর একটু গ্যাসের ওষুধ হবেই। খাচ্ছেন। আপনি একটা কাজ করুন, যদি দেখুন সুগারকে পুরো সম্পূর্ণভাবে ভালো করতে চান, ঠিক আছে, সুগারকে নর্মাল রেখে কোনো লাভ নেই, সুগারকে যদি সম্পূর্ণভাবে যদি ভালো করতে চান, তো আমি বলবো আপনাকে সামনে শনিবার দিন এসে একটু দেখা করুন চেম্বারে, খড়গপুর চেম্বারে, যেখানে আপনার প্রথম দিন থেকেই আপনি যে ওষুধটা খাচ্ছেন না সেটা আমরা বন্ধ করে দেবো। এবার বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু আপনি যখন সুগার রিপোর্টটা করবেন সেটা কিন্তু নর্মাল দেখতে পারবেন, ঠিক আছে। তো একটু যোগাযোগ করুন, আপনি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। একদম। আর 9830235527 বা 37 এই দুটো কিন্তু এনবিপি নিজস্ব নাম্বারগুলো কিন্তু মোবাইলে সেভ করতে ভুলবেন না। কারণ যখনই কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চান, তখন এই নাম্বারে কিন্তু আপনাকে সহযোগিতা করবে। সুগার নিয়ে আলোচনা করছিলাম, আর কোন দিকটা নিয়ে একটু শুনবো ডাক্তারবাবু, মানে বন্ধুদের আর কোন দিকে সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, পেশেন্টগুলোকে যদি বলি যাদের সুগার রয়েছে, তো একটা জিনিস মাথায় রাখুন কি আপনার সুগার হচ্ছে সাইলেন্ট কিলার। এই যে কথাটাও যে উনি স্টার্ট করার আগে বললেন সাইলেন্ট কিলার,
তো কেন সাইলেন্ট কিলার বলা হলো, কারণটা হচ্ছে কি উনি একদিনে আপনার শরীরকে নষ্ট করবে না, দীর্ঘদিন যখন আপনার আস্তে আস্তে করে শরীরটাকে খারাপ করবে। যেরকম কাঠের একটা ঘুর লেগে যায়, ঠিক ওই রকমই একটা রোগ আছে। অনেকজন আছে যা বলে ডাক্তার ডায়াবেটিস আছে, আমার কোনো ব্যাপার নেই, আমি তো সব কিছু খাই আর ওষুধ কিছু খাই না। কিন্তু চিন্তা নেই, আপনার কিছুদিনের মধ্যে দেখবেন আপনার কিন্তু ওয়েট রিডিউস হয়ে যাবে। যতই আপনি কিছু খান না কেন, কিন্তু আপনার ওজনটা কমতে চালু হয়ে যাবে। তার সাথে সাথে কী হবে, আস্তে আস্তে করে আপনার অর্গানগুলোকে খারাপ হবে। আজকে দেখুন কত মজার জিনিস একটা বলে দিই, আমাদের যে শরীরটা রয়েছে না, আমাদের শরীরের মধ্যে 100 বছর কোনো রোগ হবে না, 100 ইয়ার্স আমরা ভালো থাকতে পারি। কিন্তু 100 ইয়ার্স আজকে কটা একটা মানুষ আমাকে দেখান তো যারা 100 ইয়ার্স কোর্স করে বা 100 ইয়ার্স অবধি পৌঁছায় না। কারণটা কি? কারণটা হচ্ছে কি আমাদের নিজের যে লাইফ স্টাইলটা রয়েছে, যেটা আমরা আজকে বলতে পারেন কি বাড়িতে গরু পোষা দরকার ছিল, সেখানে আমরা কী পুষছি বাড়িতে? কুকুর। আপনি দুধ দই না খেয়ে আপনি কী খাচ্ছেন? মদ। ঠিক আছে, আপনি ভেজিটেবলস না খেয়ে আপনি কী খাচ্ছেন? মাংসাহারি খাওয়া। তো আজকে ভাবুন, আগে আমরা শুনতাম কি মানুষ যেটা আছে আদমখোর শুনেছিলাম, বা আপনারা মানে বাঁদর থেকে আমরা কিন্তু মানুষ হলাম। তো যেরকম আমাদের যখন বুদ্ধিটা আসলো না, তখন কিন্তু আমরা আস্তে আস্তে করে নিজেকে চেঞ্জিং করলাম। কিন্তু এই যে চেঞ্জিংয়ের কথা যখন বলছি, তো এই চেঞ্জিংয়ের মধ্যে কিন্তু শরীরের মধ্যে একটা জিনিস আছে, যেটা আমার দাদু বলতো কি এইটাই হচ্ছে আসল জিনিস শরীরকে নষ্ট করার জন্যে, সেটা হচ্ছে আমাদের টাং, জিভ। এই জিভটাও হচ্ছে কেন কি এটা হচ্ছে মুখ্য দ্বার। আমরা যা খাচ্ছি সেটা কিন্তু মুখ থেকে যেতে হয়। তো জিভে যে টেস্টগুলো যদি যারা দেখবে, তারা কিন্তু কোনোদিনই আপনার শরীর ভালো হতে পারবে না। তো জিভকে টেস্ট দেখলে হবে না, খাবারটা কাজ কি আছে সেটা দেখতে হবে, ঠিক না? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা এটা। কে আছেন বলবেন? নমস্কার। কোথা থেকে ফোন করছেন? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি সমস্যা? ওই মায়ের ব্যথা নিয়ে বলছিলাম না, এখনই বলবেন না? হ্যাঁ আরেকবার একটু বলুন। মায়ের প্রেশারের সমস্যা, তাই তো? হ্যাঁ, এই সাইডে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা করছে। অনেক ওষুধ টষুধ দিলাম, কিছুই হচ্ছে না। বা পেছন দিক তো ফুলছে, মানে কাপড় টাপড় পিছনে কিছুই পরতে পারছে না, তো ব্যথা হচ্ছে। পেট পরিষ্কার হয় না, পায়খানা প্রতিদিন যায় না, দু একদিন পর পর। এটাই হচ্ছে আপনার সমস্যা, যে পেট যদি পরিষ্কার না হয় তো পেটে আপনার ব্যথা হবে। হ্যাঁ, নানা রকম আপনার সমস্যাগুলো হবে। তো আপনাকে আমি বলবো, দুর্গাপুরে যদি কথা বলেন তো আগামী রোববার দিনই আমাদের দুর্গাপুরে চেম্বার আছে, ঠিক না? আপনি দুর্গাপুর একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে দুর্গাপুর চেম্বারের অ্যাড্রেসটা নিয়ে নিন, সেখানে এসে আপনি দুর্গাপুর চেম্বার দেখা করুন, যেখানে আপনি পুরোপুরি এই সমস্যাকে ভালো করতে পারবেন। দেখুন, যে কোনো জিনিসই একটা মানুষের দেখবে না, গা গুলায়, বমি করে, বা গ্যাস হয়ে যাচ্ছে, বা আমার পেটে ব্যথা হচ্ছে, পেটটা ভার ভার লাগছে, পেটটা ফুলে থাকছে, সবার কারণটা কি? এগুলো কেন হচ্ছে? একটা নর্দমার মধ্যে যদি ময়লাটা যদি ফেসে রয়েছে, অনেক রকম সমস্যা হবে, স্মেল হবে, ব্যাড স্মেল হবে, তার সাথে সাথে আপনার পুরো দেখবেন শ্যাবলা হয়ে যাবে, আপনার ওই যে নর্দমা লাইনটাই আপনার পুরো খারাপ জাম হয়ে যাবে। মূল কারণটা কোথায়? যে জামটা আটকাচ্ছে তাকে সরাতে হবে। তো এই যে কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা না, এটাকে ঠিক করতে হবে। পেট যদি পরিষ্কার না হয় এই সমস্যা কোনোদিনই মিটবে না। একটু উষ্ণ গরম জল, যখনই জল খাবে সবসময় উষ্ণ গরম জলটা খেতে বলুন। তার সাথে সাথে ওনাকে বলবো খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা খেতে বলুন। আর ফ্রুটস খান। কোন ফ্রুটসটা খাবে? তরল ফ্রুটস, যেরকম হলো আপনার পাকা পেঁপে, তরমুজ, কমলা লেবু, মানে শুকনো ফলটা না খেয়ে তরল ফলগুলো খেতে বলুন, তাতে অনেকটা উপকার হবে। আর সামনে রোববার দিন এসে যোগাযোগ করুন, সামান্য আপনার কিছু ওষুধ দেওয়া হবে, তাতে আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে। একদম। তবে যে আমরা আজকে সুগার নিয়ে কথা বলছিলাম, এবং আমরা না পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, তার আগে প্রমাণটা ভীষণ পছন্দ করি, মানে প্রমাণের পরে পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত নিতে আমরা পছন্দ করি। তো চলুন না আপনাদের কিছু প্রমাণ দিই। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যান প্রত্যেকদিন হাজারো পেশেন্ট, তাদের মধ্যে বেশিরভাগ পেশেন্ট ভীষণ ভালো থাকে, সেই রিপোর্টগুলো তারা আমাদের সামনে কিন্তু তুলে ধরেন। তাদের মধ্যে একজন সিনিয়র পার্সনের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি কি বললেন সুগার নিয়ে, তিনি কতটা ভালো রয়েছেন, তার মুখ থেকে শুনবো প্রথমে, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে।
মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। হুম। আমি আচ্ছা। ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। হুম। তারও শারীরিক অনেক রকম আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যে এরকমই রোগ হোক না। মাথা, পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। আর নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল। এবং আমার বছরের মধ্যে দুবার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ। সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল। ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে দুবার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন নি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। আসলে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকে কি বলে সম্বোধন করেন? দেখবেন আপনার সন্তানকে আপনি সোনা, আপনি বাবু, বা আপনি বাচ্চা, এরকম কিছু সম্বোধন আপনার মুখ থেকে বেরিয়ে আসে। আমি এই কথাটা এই কারণে বললাম যে মানুষটির কথা এক্ষুনি আপনি শুনলেন, সেই মানুষটির সাথে এই চিকিৎসকের একটা অদ্ভুত রিলেশন। আমি দেখলাম তিনি এসে ডাক্তারবাবুকে ডাক্তারবাবু বলে সম্বোধন করলেন না, বললেন বাবু বলে সম্বোধন। কেন বললেন? কারণ এটা একটা ভালোবাসার সম্পর্ক। একটা অল্প দিনের সম্পর্ক একটা বৃহৎ আকার ধারণ করতে পারে যদি সেই সম্পর্ক থেকে আপনি অনেক কিছু পান। এবং এই মানুষগুলো সত্যি ডাক্তারবাবুর কাছে এসে এতটাই ভালো আছেন, কারণ আমরা জানি সুগারের সারা জীবন মেডিসিন খেতে হবে, আমরা জানি সুগার মানে আমাকে সাইড এফেক্টের সম্মুখীন হতেই হবে, সুগার মানে আমার কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই, ধীরে ধীরে আমার প্রত্যেকটি অর্গান খারাপ হয়ে যাবে। কিন্তু কোথায় এই বয়সে এসে মানুষের আত্মবিশ্বাস দেখেছেন? মানুষ কত সহজে ভালো হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছেন ডাক্তারবাবু টিভির পর্দায় বসে যে কথাগুলো বলেন সেটা বিজ্ঞাপনের জন্য বলেন না, সেটা বাস্তব কথা বলেন, সেটা তিনি পারেন বলেই কিন্তু বলেন। তবে সেই মানুষটিকে নিয়ে কিন্তু কথা বলবো। ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন, মানে যে মানুষটির কারণে এই মানুষগুলো ভালো রয়েছেন। এবং আমার সব থেকে অবাক লাগে ডাক্তারবাবু, কারণ আমি ডাক্তারবাবুর সঙ্গে সত্যি অনেকগুলো চেম্বারে যাই, আমি পেশেন্টদের কথা শুনি, তাদের সাথে কথা বলি। এত সুন্দর একটা সম্পর্ক কিভাবে তৈরি হয়? তারা এত ভালোবাসে, আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আপনাকে ভালোবেসে কথা বলছে। এই সম্পর্কটা তৈরি করতে তো বোধহয় অনেকটা পরিশ্রম করতে হয়। দেখুন, পরিশ্রম একটা জিনিসই আছে, যখন আপনি ঠিক ওয়ার্ক যদি করেন না, আসল যদি কাজ যদি সঠিক জায়গায় যদি করেন, তার ফলটা আপনি নিশ্চয়ই পাবেন। আজ না কাল, কাল না পরশু আপনি পাবেনই। হয়তো অনেক সময় তাদের পাবেন, বা অনেক হয়তো কোনো লেট পাবেন। তো আমার যেটা কাজ হচ্ছে কি, আমি কোনো পেশেন্টকে এটা বলবো না কি কোনো পেশেন্ট গরিব আছে বা কোনো পেশেন্ট আমি ভালো পয়সাওয়ালা আছে তাকে আমি অন্য চোখে দেখবো না। আমার জন্য সবাই কিন্তু সমান মাত্রা আছে। তো তাদেরকে আমি একটা জিনিস কাজ আছে, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে রোগকে ভালো করে দেওয়া। তো ওনার যে সমস্যার কারণের জন্য উনি এসছেন তাদেরকে কত তাড়াতাড়ি ভালো করতে পারি। আর বারবার আমি বলি না, একটা ডাক্তারের আসল প্রচার হচ্ছে মাউথ পাবলিসিটি। তো একটা রুগী থেকে যখন একটা রুগী ভালো হয় না, তাহলে তারা যে প্রচারটা করে তাহলে অসাধারণ, ঠিক আছে।
যাকে আপনি বলতে পারেন মানে মিরাকল। তো এই কারণের জন্য বলবো কি এই ধরনের যে পেশেন্টগুলো রয়েছে তারা যে ভালো আছে, আজকে মেছেদাতে এই পেশেন্ট আছেন উনি আমার, হ্যাঁ, আজকে উনি প্রথম ঢুকেই যে হিসাবে মানে আমাকে বাবু করে ডাকেন, তো আমাকে ভালো লাগে। তো ঠিক আছে, পেশেন্ট ভালো আছে, তো পেশেন্টে খুশি আছে তাতে আমরা খুশি। তো আমি বলবো কি এই দেখুন, এই যে উদাহরণটা যে একটা আজকে যে বাড়িতে দেখানো হলো, এরকম একটা নেই, এরকম বহু উদাহরণ আছে যাদের সুগারের সমস্যা ঠিক হয়েছে। উনি আজকে নিজে বললেন কি আমার পেশেন্টে আমার কোনো ওষুধই খেতে হচ্ছে না। তো সত্যি কথা, অনেক কোনো ওষুধ খেতে হয় না, ঠিক আছে। তো এটা আমি ওনাকে আলাদা করে প্রচারের জন্য কোনো টাকা দিচ্ছি না, বা আলাদা ওনাকে কোনো বলছি না কি আপনি আমাকে প্রচারটা করুন। তো এটা মানুষ না যখন ভালো হয় নিজে থেকে এই জিনিসটা আসে। তো এরকম একটা নয়, বললাম না, অনেক পেশেন্ট আছে আমার। একদম ঠিক কথা। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে বলছেন, কার সমস্যা? আমারই সমস্যা। বয়স কত? বয়স হচ্ছে 42 বছর। 42 বছর। কি সমস্যা হচ্ছে বলুন? আমার এই সুগারের প্রবলেম। ফাস্টিং এ আমার 120, হ্যাঁ, আর খাওয়ার পরে ওটা 210, আর ওষুধ খেয়ে ওটা 107 আসে। আচ্ছা, এখন কি ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ আচ্ছা, কত বছর ধরে খাচ্ছেন? এই 1 বছর হলো। 1 বছর হলো। তো আপনি 1 বছর ধরে যে ওষুধটা খেলেন আপনার কি লাভ হলো? কিছু লাভ হয়নি বলে আমি আপনাকে ফোন করছি। আচ্ছা, দেখুন ব্যাপারটা হচ্ছে না, আপনি যে 1 বছর ধরে যে ওষুধটা খেলেন তার তো একটা টাকা লাগলো, তার তো একটা পয়সা লাগলো। শুনুন আপনি, মানুষের যে কোনো পয়সা হোক না কেন ভালো করে যদি আমরা যত্ন করে যদি রোজগার করি তাহলে কিন্তু এই পয়সাগুলো ইনকাম আমরা করতে পারি। বুন বুন সে বাড়তা হয় ঘাড়া। তো যে কোনো পয়সাটা আছেই, তো সেই পয়সাটা আপনি ইউটিলাইজটা করলেন, ইউটিলাইজ করার পর কিন্তু আপনার পয়সাটা কিন্তু খারাপ হয়ে গেল। তো আমরা যদি টাকাটা যদি আমাদের হারিয়ে যায় না, 2 টাকাও যদি হারিয়ে যায় তাই কিন্তু গায়ে লাগে। কিন্তু কাউকে আপনি যদি 500 টাকা দিয়ে দেন না, সেটা কিন্তু গায়ে লাগে না। কেন কি যাক, ঠিক আছে, ও ডিজার্ভ করে, আমি ওকে দিলাম, ঠিক আছে। তো আপনার সঙ্গে এটাই হয়েছে কি আপনি যে কষ্ট করে যে টাকাটা খরচা করলেন সেই খরচাটা কিন্তু আপনার ফুলফিল হতে পারেনি। কারণটা হচ্ছে কি আপনি কোনোদিন আপনি চেষ্টাই করলেন না কি সুগার আমার কী করে ভালো হয়। কোনোদিন আপনি বলবেন কি আমি তো কোনোদিন শুনিনি কি সুগার কী করে ভালো হয়। আর আমার কাছে দেখুন কটা রুগী আছে এখানে যাতে সুগার থেকে একদম ভালো হয়ে গেছে। তো আপনাকে বলবো, বড়াইপুর থেকে আপনি বলছেন, তো বড়াইপুর থেকে আমার সামনে আমতলা চেম্বার আছে, সেখানে আমি আজকেও ছিলাম, প্রতি বৃহস্পতিবার করে থাকি। তো আপনি একটু দয়া করে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, হেল্পলাইন নাম্বারটা আপনি সেভ করে নিন। সেই সেভ করে নেওয়ার পর সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট করুন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি এসে দেখা করতে পারবেন না। আর যেটা সব পেশেন্টের জন্য বলি, আপনাকে বলবো সুগার রিপোর্টটা করুন, আর তার সাথে সাথে আপনার কী ওষুধ খাচ্ছেন সেটাও নিয়ে আসুন। তাতে কী হবে কি আপনার এই যে খরচা করাটা, এই সুযোগটাকে বন্ধ করে দেবো, আর আপনি সুগার থেকে পুরোপুরি ভালো হবেন। যা খরচাটা করবেন সেখানে সুগার সম্পূর্ণভাবে আপনি ভালো করতে পারবেন। একদম। কালকে আরেকজন পেশেন্টের সাথে আমি কথা বলেছিলাম, যাকে বলেছিলাম কতদিন আপনার সুগার আছে জানতে চেয়েছিলাম। সে বলেছিল এই প্রায় 20 বছর, মানে শুনি না কিরকম একটা টেনশন বেড়ে যায়, তাই না? 20 বছর টানা একটা মানুষ সুগারের মতন একটা সমস্যাকে বহন করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছেন তার কতগুলো গুরুত্বপূর্ণ অর্গান নষ্টের দিকে। তবে যে মানুষটির বাড়িটা আপনাকে শোনালাম, মানুষটি যথেষ্ট প্রৌঢ় একজন মানুষ, বয়স্ক সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ে, তবে তিনি নিজে মুখে বললেন 2 বছরও লাগেনি তার কিন্তু সম্পূর্ণভাবে সুগার থেকে সে রেহাই পেয়ে গিয়েছে। আজকে একটি ফোন এসেছিল, 8 বছর বয়সে তার সুগার ধরা পড়েছিল, বর্তমানে তার 36 বছর বয়স, সে ইনসুলিন নিচ্ছে। ডাক্তারবাবুকে এই প্রশ্নটাই করব, হোমিওপ্যাথি এবং আপনার এনবিপি এই 2 জায়গার চিকিৎসার একটা আকাশ পাতাল একটা তফাৎ দেখতে পাচ্ছি। সত্যি কি প্রত্যেকের ক্ষেত্রে একটা রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আপনারা সুগারের জন্য মেডিসিন বন্ধ করে দিতে পারছেন? দেখুন, প্রথম কথা বলবো কি কোনো প্যাথিকে আমি ছোট করি না, প্রত্যেক প্যাথিতে একটা শ্রদ্ধা করা দরকার। আপনি যে কোনো প্যাথি হোক না কেন, যদি সঠিক যদি চিকিৎসা হয় তো প্রত্যেক প্যাথিতে কিন্তু দম আছে, আর প্রত্যেক প্যাথিতে একটা কাজ আছে। আজকে যদি মডার্ন মেডিসিনের কথা বলেন, তো যেখানে আপনার যদি ইমার্জেন্সি কোনো ডিপার্টমেন্ট রয়েছে বা আপনাকে যদি সার্জারি যদি প্রয়োজন রয়েছে, সেখানে দরকার আছে আমার মডার্ন মেডিসিনে। আমি বলবো না কোনো দিনই কি সেটা হবে না। বা আপনি যদি অনেক কেস এরকম আছে যেখানে আপনার হোমিওপ্যাথিকে আপনার ভালো হয়, তো সেটা নিয়ে প্রত্যেক ব্যক্তিতে শ্রদ্ধা করি আমরা। কিন্তু দেখুন, আপনাকে যদি বলি, এখানে আমি কোনো ডাক্তারকেও দোষ দেবো না, যখন আপনার ইনকিউরেবল ডিজিজ বা যেখানে আপনার রোগ আপনাকে বলে দিয়েছে এটা ভালো হবে না, হ্যাঁ, এই জিনিসটা ওরা ডিক্লেয়ার কেন করে দিয়েছে? কারণ তাদের কাছে কোনো ওষুধ নেই, তারা বসে আছে ছুরি নিয়ে, তারা বসে আছে ক্যাঁচি নিয়ে। যদি আপনার কোনো জিনিসটাকে বা অর্গানটাকে বাদ দিতে হয় তাহলে আপনি আসুন, আমরা সার্জারি করে দেবো। ওদের কথাতে কিন্তু সার্জারি রয়েছে, কেন কি এই বিদ্যাই ওরা পড়াশোনা করেছে, কিন্তু আমাদের বিদ্যার মধ্যে পড়াশোনাটা নেই।
আমাদের এই বিদ্যার মধ্যে কি আছে, আমাদের বিদ্যার মধ্যে আছে কি আমরা কি করে শরীরে অর্গানকে আমরা বাদ দেবো না, আমরা শরীরের মধ্যে যে অপারেশনের কথা বলা হচ্ছে তার বিপরীত জায়গায় আমরা দাঁড়াবো আর অপারেশন থেকে আমরা বাঁচাবো। আজকে যে কোনো জিনিস যখন আপনি অপারেশন করে দেবেন তাতে কী হবে, সেই জোরটা পাওয়া যায় না, একটা ন্যাচুরাল তো একটা জোর আছে, পাওয়ার আছে, তো সেখানে যদি আপনি সার্জারি করে নেন তাহলে কী হবে, ওই জোরটাকে আপনার কমে যায়, তো আপনি অ্যাভয়েড করুন। আর এই কারণের জন্যে আজকে সার্জারির সেকেন্ড নাম হয়ে গেছে এনবিপি। তো মানুষটাকে যখনই কোনো সার্জারির কথা বলা হয় তখন তারা কিন্তু একবার কিন্তু নক অবশ্যই করে এনবিপিতে, আর চেষ্টাও করি আমরা কি এনবিপিতে এইরকম যাতে সার্জারি প্রয়োজন রয়েছে সেখানে উইদাউট সার্জারি আমরা সফল চিকিৎসাটা করি। তো যেরকম আজকে বলুন গলব্লাডারের মধ্যে যদি আপনার স্টোন হয়ে গেল, আপনি কি করলেন, অপারেশন করতে গেলেন, অপারেশন কিসের করলেন, পাথরে করলেন, আপনার তো গলব্লাডারকে অপারেশন করলেন, আপনার গলব্লাডার আপনার হারিয়ে গেল। তো যেটা বলছিলাম 100 বছর আমার শরীরের মধ্যে কোনো রোগ হবে না, আমরা কি করলাম, দেখুন ভগবান বা আল্লাহ বলুন, এটা কি আছে কি আপনার শরীরকে জন্ম দিয়েছে, মরতে হবে এটা বাস্তব, মরবে কি করে, ঠিক না, জন্ম তো দিয়েছে তো মরতে তো হবেই, অনেক চালাক। তো এই কারণের জন্যে তারা শরীরের মধ্যে একটা কিন্তু রোগ লাগিয়ে দেয়। হ্যাঁ, এই যে রোগটা যে লাগিয়ে দিল না, এই রোগের জন্য কি করলো, আস্তে আস্তে করে যে আপনি ওষুধটা যে গ্রহণটা করতে চালু করলেন বাকি অর্গানগুলো নষ্ট করলো, মানে এবার আপনার উল্টো গিনতি চালু হয়ে গেল। তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে কি আপনার যখন একটা রোগ হয়েছে সেই সময় রোগকে ঠিক করে নেওয়া, রোগকে পুষে রাখতে নেই, যে কোনো কি যখন যে কোনো ডিজিজ আপনি রোগকে পুষে রাখবেন সেটা কিন্তু বড় একটা আকার নেবে। একদম ঠিক কথা। আমরা অবশ্যই আলোচনা আবারও ফিরবো, তবে কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? অভিজিৎ রায় বলছিলাম। কোথা থেকে বলছেন অভিজিৎ বাবু? বারাসাত থেকে। বারাসাত থেকে বলছেন, বলুন কি সমস্যা? অ্যাকচুয়ালি ডাক্তারবাবুকে আমি দেখিয়েছিলাম আমার জ্যাঠার জন্য। আচ্ছা আচ্ছা। সুগার এতটা হাই ছিল, মানে কি বলবো, ডাক্তারবাবু যে মানে কিভাবে যে কাজ করেছে ডাক্তারবাবু মানে ভাবার মতন না। আচ্ছা আচ্ছা, আমরা আজকে একজন পেশেন্টের বাইট শুনিয়েছিলাম, তো আমার মনে হলো তারপর আপনার জেঠু মুনিকেও বোধহয় একটা বাইট নেওয়া আমাদের উচিত, তাই তো? তো সে তো বলেছিল আমাকে সে ভীষণ ভালো আছে, সে এতটা আপ্লুত, সে নিজের থেকে বললো আমার একটা বাইট নেওয়া হোক, সকলকে সেই বার্তা শোনানো হোক। তো আপনার জেঠুমনির কথাটা নিশ্চয়ই দেবে। আচ্ছা বেশ, একটু আপনার মুখ থেকে আপাতত শুনি তার কি অবস্থা এসেছিলেন এবং বর্তমানে কেমন আছে। উপরে সুগার প্রায় 300-র উপর হয়ে গেছিল, নাপছিলই না, আর নিচেরটা হয়ে গেছিল 150-180 এরকম হয়েছিল, এতটা বেড়েছিল, কোনো সময় নাপছিল, ওষুধ খাচ্ছে কোনো কাজই হচ্ছিল না, অনেক বছর ধরে প্রায় 5-6 বছর ওষুধ খেয়েছে অন্য জায়গায়। কিন্তু আপনাদের এই অনুষ্ঠান দেখার পর মধ্যমগ্রামে গিয়েছিলাম চেম্বারে, ওখানে গিয়ে প্রায় 40-45 দিনের মতো ওষুধ খেয়েছে, এখন যেটু পুরো একদম ফিট। বাহ, খুব ভালো। এই যে যেটু একদম ফিট, আপনার এই কনফিডেন্সের সাথে বলাটা খুব নরমালি চলে এসেছে, মাঝে মাঝে একটু আপ ডাউন, কিন্তু একদম মানে ঠিকঠাক, সেই থেকে এখন মানে একদম পুরো ঠিকঠাক। আচ্ছা, এবার যারা বলে যে সুগারের নাকি একবার শুরু হলে সুগারের মেডিসিন ছাড়া যায় না, সারা জীবন মেডিসিন খেতে হয়, টানা 20 বছর সুগারের মেডিসিন খাচ্ছে, আমি বিশ্বাস করি না, কিন্তু এনবিপি যে যাবে সেগুলো জিনিসটা কোনো বিশ্বাসই করবে না। একদম, মানে আপনি তাদের জন্য বার্তা দিতে পারেন এনবিপি তে এলে বোধহয় এভাবে বছরের পর বছর সুগারের জন্য মেডিসিন খেতে হয় না। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনতে থাকুন, আসলে এরকম প্রচুর পেশেন্ট রয়েছে, কতজনের কথা শোনাবো আপনাদের, তবে ভালো লাগে যখন মানুষ এত আপ্লুত হয়ে একদম ফিট আছি এই কথাটা খুব সুন্দর করে কিন্তু বলেন। যাক, এই কথাটা একেবারে ডাক্তারবাবু আপনাদের জন্য, এনবিপি যদি না থাকতো আমরা হয়তো শুনতে পারতাম না, এবং প্রত্যেকটা দিন ডাক্তারবাবু আপনার কিছু চিন্তা ভাবনা থাকে যে আরো ভালো কিছু কাজ করতে হবে, আরো ভালো মানুষকে ফিডব্যাক দিতে হবে, সেখানে কিন্তু রিসার্চ সেন্টার, তাই না আপনাদের? একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি, তারপর আলোচনায় আবারও ফিরবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, কে বলছেন? নিশ্চয়ই বলবেন, কোথা থেকে ফোন করছেন দাদা? আমি বলছি আলিপুরদুয়ার থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম? আমার প্রবলেমটা হচ্ছে আমি সিওপিডি বলে যেটা শ্বাসকষ্টের বিষয়ে কথা বলতে চাই। ডাক্তারবাবু শুনছেন, আপনি বলুন। আচ্ছা, এর মধ্যে আপনাদের চেম্বার আছে নাকি কোচবিহার? হ্যাঁ, কোচবিহারের চেম্বার আছে, যেটা আগামী রোববার দিনই চেম্বার আছে আমাদের। আপনার কষ্টটা কি হচ্ছে সেটা বলুন। সামনে রোববারটা। আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন দাদা? হ্যাঁ, হেল্প নাম্বার আছে আমার কাছে। হ্যাঁ, এনবিপির নিজস্ব যে নাম্বার, সেই নাম্বারে ফোন করবেন, আর ডাক্তারবাবু কিছু প্রশ্ন করছেন তার উত্তরটা একটু দেবেন। বলছি এখন আপনার কষ্টটা কি হচ্ছে? এই তো আমি যে আসবো, আসতে চাইছি না, আমাকে কিছু রিপোর্ট আনতে হবে। আপনি যদি দরকার হয়, রোববার তো বলতে গেলে আজকে হয়ে গেল বৃহস্পতিবার,
তো আপনি যদি রোববারে যদি আসতে চান তো আমি বলবো আপনাকে একটা সিম্পল আইজি রিপোর্টটা করে নিন। একটা রক্ত রিপোর্ট হয়, সেই রিপোর্টটা হচ্ছে আইজি, মানে অ্যালার্জি ইনফেকশন আপনার শরীরের মধ্যে কতটা রয়েছে, ইমিউনিটি পাওয়ার আপনার কতটা রয়েছে সেটা জানার জন্য এই পরীক্ষাটা করে নিন। আর আগামী রোববার দিনই আপনি চেম্বারে এসে যোগাযোগ করুন। দেখুন, শ্বাসকষ্টের যে সমস্যাটা, এটা দীর্ঘদিন থাকাটা কিন্তু ঠিক নয়। কারণটা হচ্ছে কি, আমাদের লাংসের মধ্যে একটা খারাপ ইফেক্ট করে, হার্টের মধ্যে একটা খারাপ ইফেক্টও করে। তো আমি বলবো আপনাকে এটা সারিয়ে নেবার দরকার। আপনার গলা শুনে মনে হচ্ছিলো আপনার বয়সটা কিন্তু অনেকটাই বেশি, তো আর ওইদিকে ঠান্ডাটাও প্রচুর পড়ে। তো শীতের সময় কিন্তু যাদের শ্বাসকষ্ট সমস্যায় রয়েছে বা যাদের সর্দি ধাত রয়েছে, তাদেরকে খুব শরীরের মধ্যে যত্ন নেওয়া দরকার রয়েছে। আপনি একটা কাজ করুন, সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। আর যখনই জল খাচ্ছেন সবসময় উষ্ণ গরম জলটা খান। যদি দরকার পড়ে আপনি সরষের তেলটা একটু গরম করে নিন, গরম করে নেবার পর গোটা শরীরের মধ্যে মালিশটা করে একটু রোদ লাগান। শীতের সময় একটু রোদটা ভালো লাগবে, তো রোদটা লাগিয়ে তারপরে গরম জলে স্নান করুন। আর যখনই আপনার কোনো ওয়েদার চেঞ্জ হয়, ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা হয়, তখন খুব প্রোটেকশন রাখতে হয়। কীভাবে, মানে আপনি কানে একটা টুপি পরা, হ্যাঁ, সোয়েটার পরা। সেই সময় যদি আপনি মানে ওভার স্মার্ট যদি হতে যাবেন, বাইক চালাবেন আর আপনি কোনো রকম সোয়েটার পরেননি, তো এই যে ঠান্ডা হাওয়াটা যে লাগছে না, এটা কিন্তু খারাপ করবে। তো সেই সময় একটু শরীরের প্রতি যত্ন করুন। আর আমি বলবো যেটা আপনি অ্যালার্জি রিপোর্ট, যেটা আইজি রিপোর্টটা করে রোববার দিন দেখা করুন। একদম। তবে সুগার নিয়ে কথা বলছিলাম, প্রশ্ন তারও অনেক রয়েছে। সুগারের সাথে কি কিডনির সমস্যার কোনো ওতপ্রোত যোগাযোগ রয়েছে? এই প্রশ্নটা তো নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে করব, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যারা ডায়াবেটিস মানে সুগারে যারা আক্রান্ত, তারা কোথাও না কোথাও বলে যে আমার কিডনিতে একটা সমস্যা হচ্ছে, আমার ইউরিন সংক্রান্ত কিছু প্রবলেম রয়েছে। সত্যি কি এদের মধ্যে কোনো যোগাযোগ রয়েছে? অবশ্যই রয়েছে। দেখুন, প্রমেহে একটা ডিজিজ আছে, যেটা পেচ্ছাপের সঙ্গে যখনই আপনার স্পামটা, ধাতুটা যখন একসঙ্গে যদি বেরোতে চালু হয়, ডায়াবেটিস কিন্তু একদিনে হয় না। আপনি দেখবেন ইউরিন যখন রুটিন রিপোর্টটা করবেন, সেখানে একটা পার্ট আছে অ্যালবুমিন প্রোটিন লেখা থাকে, সেখানে ট্রেস বলে লেখা থাকে, প্রেজেন্ট বলে লেখা থাকে, আবার প্রেজেন্ট কিন্তু প্লাস প্লাস লেখা থাকে। তো আপনার প্রোটিন শরীর থেকে বেরোচ্ছে, ঠিক না? তো পেচ্ছাপের সঙ্গে যখন আপনার প্রোটিনটা যখন বেরোবে না, দেখবেন অটোমেটিক কিন্তু আপনার শরীরের মধ্যে ডায়াবেটিসটা, সুগারটা বাড়তে চালু হয়ে যাবে, মধুমেহ, ঠিক না? তো এখানে আপনাকে এই জিনিসটা গার্ড করতে হবে। তো পেচ্ছাপের সঙ্গে যে প্রোটিনটা বেরিয়ে যাওয়া, শরীরটা দুর্বল হয়ে যাওয়া, পেচ্ছাপ সঙ্গে যখনই আপনার কোনো ইনফেকশান আসছে, আপনার কিডনিতে দোষ আসার সম্ভাবনা 90% বেড়ে যায়। তো দেখুন, সুগারের জন্য যদি আপনি বলেন কিডনি খারাপ হয়ে যাওয়া, এটা তো একটা সিম্পল কথা। শুধু কিডনি নয়, অনেক অর্গান খারাপ হয়। যেরকম প্রথম আমাদের অ্যাটাক করে চোখের উপরে, যাকে বলা হয় আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আপনি দেখতে আবঝা আবঝা পাচ্ছেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন না, চোখ থেকে জল পড়া, এটা সিমটমসগুলো চালু হয়ে যায়। তার সাথে সাথে আপনার সমস্যাটা কী হয়, নার্ভের সমস্যাটা, হাত পা কিন্তু জ্বলতে চালু করে দেয়, জ্বালা করে। ডায়াবেটিক যাকে বলে আমরা নিউরোপ্যাথি, ঠিক আছে। এইবার তার সাথে সাথে একটা সমস্যা কী হচ্ছে আপনার নেফ্রোপ্যাথি, মানে যখন আপনার কিডনিতে এফেক্ট করে। তো কিডনিতে এফেক্ট কীভাবে করবে, সিম্পল আপনাকে বুঝিয়ে দিলাম। যেখানে আপনার পেচ্ছাপের সঙ্গে যখন প্রোটিনটা বেরোতে চালু হয়, এটা হচ্ছে প্রথম লক্ষণ। এবার যখন আপনি ব্লাড রিপোর্টের মধ্যে কেএফটি রিপোর্টটা করাচ্ছেন, কিডনি ফাংশন টেস্ট, তার মধ্যে একটা পার্ট আছে ইউরিয়া ক্রিয়েটিনিন, এই রিপোর্টটা যখন দেখছেন আপনার যে রেঞ্জটা রয়েছে, রেঞ্জ থেকে যখন বেশি আছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা এবার কিডনি কিন্তু ঠিক মতো ওয়ার্ক করছেন না। আপনি কী করবেন সে সময়? এইরকমই সুগারে যেরকম ডাক্তারকে দেখাচ্ছেন, হয়তো সেখানে আপনি ডাক্তার কাছে গেলেন, তারা আপনাকে ওষুধ ধরিয়ে দিল, এটা খান, মানে সুগার তো খাচ্ছিলেন, এবার আপনি কিডনি ওষুধটাও খান, কিন্তু তাতে কি কিডনি ভালো হবে? এটা পয়েন্ট টু বি নোটেড, কোনো দিনই ভালো হবে না। আপনাকে লাস্ট অবধি কী করবে, আপনাকে ডায়ালিসিস জায়গা নিয়ে যাবে। তো আজকে আমি যে ওষুধ যে খেলাম, ভালো হলাম না, ডায়ালিসিস করতে হলো, ডায়ালিসিসের পরে কিডনি চেঞ্জ করতে বলা হলো, হোয়াট ইজ দিস? এগুলো কি, মানে শরীরের প্রতি, শরীরকে আপনি এক্সপেরিমেন্ট করছেন নাকি? একদম একদম ডাক্তার, আমরা আলোচনা আবারও থাকবো। সত্যি আমরা কি গিনেপিক নাকি আমরা মানুষ, সেটা তো ভাবার সময় বোধহয় এসে গিয়েছে, তাই না? তবে কেউ কি আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি সুগারের সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। একদম দাদা, বেশ কিছুক্ষণ ওয়েট করালাম আপনাকে। কোথা থেকে ফোন করছেন বলুন? আমি পূর্ব মেদিনীপুর এগরা থেকে। আচ্ছা, কি সমস্যা, মানে আপনার সমস্যা সুগার? ওই সুগারটা বাড়া। আচ্ছা, কত আছে আপনার সুগারটা বলুন? প্রথম আছে খালি পেটে তোমার 161, ভরাতে 120, আর একটা আছে 233,
ওষুধ খাচ্ছেন? হ্যাঁ। তো ওষুধ খেয়ে তো আপনার সুগার তো নর্মাল নেই, আপনার সুগার তো বেশি আছে। আপনি কোনো রকম নেশা করেন? হ্যাঁ, কোনো রকম নেশা করেন? না নেশা টেশা কিছু করি না, ওই সারাদিনে ওই পান তো সাদা পান খাই, না হলে আমি কোনো নেশা বলতে কিছু সেরকম করি না। আচ্ছা, খুব টেনশনে কাজ করেন কি? না, আমরা এগুলো বাজারের উপরেই থাকি। আচ্ছা, দেখুন আপনাকে যেটা বলি, আপনি একটা কাজ করুন, হেল্পলাইন নাম্বার যে যাচ্ছে একটু নোট করে নিন। আর আমাদের চেম্বার আছে হেডিয়াতে, এগরা পাশে যে চেম্বারটা হচ্ছে হেডিয়া চেম্বার একটু যোগাযোগ করুন। তো দেখুন, আপনি নিজে বললেন কি আমি সুগারের ওষুধ খাচ্ছি, যার ফলে কিন্তু আমার সুগারটা যে আপনি রেঞ্জটা বললেন সেটা অনেকটাই বেশি রয়েছে। তো আপনি যখন এখনও যদি ক্যাজুয়ালি যদি কথাটাগুলো বলেন বা ক্যাজুয়ালি যদি নেন, তা আমার মনে হয় না কি আপনাকে কেউ আটকাতে পারবে। কেন কি কাওয়াত আপনি শুনে না, जब चिड़िया चुग गई खेत तो वापस आने से क्या होगा। তো যখন আপনার শরীর থেকে সব কিছু যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন আমার মতন অনেক ডাক্তারকে দেখালেও কিছু হবে না। দরকার আছে কি সেই সময় আপনার অ্যালার্ট হয়ে যাওয়া দরকার কি আপনি যে ওষুধ খাচ্ছেন সেখানে যদি আপনার কাজ করছে না, তো হয়তো আপনার সুগারের ওষুধের ডোজ বাড়াতে হবে বা হয়তো আপনাকে ইনসুলিন নিতে হবে। কিন্তু এটা হলো কি কন্ট্রোল করার জন্যে। কিন্তু এরপরেও যদি আমি না কমে বা একটা মেডিসিন যখনই আপনি কন্টিনিউ নেবেন না, তখন আপনাকে রেসিস্ট করে যাবে, কাজ করবে না, তখন আবার সুগারটা বাড়বে। তো আবার যখন সুগারটা বাড়বে তখন আপনি কী করবেন? আবার ডোজ বাড়বেন। মানে শরীরকে কী ভেবেছেন? আজকে দেখুন, একটা জ্বরের ওষুধ, নাম বলছি না, সবাই জানে জ্বরের জন্য কী ওষুধ খেতে হয়। আমার ভালো করে মনে আছে এই জ্বরের ওষুধটা যখন আমরা খেতাম, জ্বর হলে 350, তারপরে হলো 500, তারপরে কী হতো হলো 650, এখন দেখুন 1000 পাওয়ার হয়ে গেল। তো এই যে 1 গ্রাম অবধি হয়ে গেল। তো এই যে আপনাকে বললাম, এইভাবে যে আমাদের শরীরের প্রতি যে অত্যাচারটা হয়েছে, মানে এখন আমাদের শরীরও কিন্তু ওইভাবে নিয়ে নিয়েছে কি এখন আপনার লাইট মেডিসিন আর কাজ করছে না, আপনাকে এখন 1000 পাওয়ারের ওষুধটা খেতে হচ্ছে, 1 গ্রাম ওষুধটা আপনাকে নিতে হচ্ছে। এরপর আপনার কী হবে, কিছুদিন পর যখন আমার ওই মেডিসিনটা রেসিস্ট করে যাবে, আবার পাওয়ারটাকে বাড়াতে হবে। কিন্তু আমার শরীর ওই রকম তো ছিল না। এই যে নানা রকম যে আপনি ওষুধের যে ডোজটা বাড়াচ্ছেন, তার সাইড ইফেক্টের জন্য আমার শরীর সর্বনাশ হচ্ছে। আপনাকে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে। কেন আমার জ্বর আসছে এটা খুঁজুন। জ্বর আসাও কিন্তু অনেক রকম কারণ আছে, ঠিক না? তো সেখানে আমি যে বারবার যে বলি তুলসী পাতা কথা, কিন্তু তারা জানি না কত লোক গুরুত্ব দেয় বা কত লোক নেয়। আর যারা নেয় তারা হয়তো অবশ্যই ভালো আছে, আর যারা নেয় না তো এরকমই মেডিসিন নিয়ে তাদেরকে কিডনিকে হারাতে হয়। আজকে আমরা প্রসাদের সঙ্গেও কিন্তু তুলসী পাতাটা রাখি, কিন্তু দেখুন যখন বাচ্চাকে যখন প্রসাদ দেবে তখন হয়তো দেখুন কী বললাম, জিভ টেস্টটা খারাপ লাগে, তো তখন কী করে পাতাটা কিন্তু ওরা সাইড করে না, মিষ্টি ভালো লাগে খেয়ে নেয়। কিন্তু তখনই মা বাবাকে বোঝানো উচিত ছিল কি বাবা এটা তুই খা, এটা শুধু প্রসাদের জন্য দেওয়া হলো না, এটা কিন্তু অনেকটা কাজ আছে। তো সেই সময়ে যে আমাদের মানে পুরোহিত যে প্রসাদটা দিল, এই পুরোহিত যে আমাদের হাতে যে প্রসাদটা দিল, তার মধ্যেও কিন্তু কতটা মেডিসিনে কাজ করলো আপনি জানেন না, ঠিক না? তো এইরকম অনেক উদাহরণ আছে। সিম্পল একটা উদাহরণ দিলাম, অনেক উদাহরণ আছে কি যখনই আপনারা যখন গার্জেনরা যদি ভালো থাকে, আপনাদের যদি গার্জেন যদি ঠিক রকম যদি গাইডেন্স করে, তাহলে কিন্তু কী হবে, ফ্যামিলি কিন্তু ভালো থাকে। আজকে কিন্তু দেখুন কী হয়ে গেছে, আমি বিয়ে করে নিলাম, আমি আলাদা থাকবো, আমি মা বাবার সঙ্গে থাকবো না, ঠিক আছে, আমি বাবাকে দেখবো না, আমি মাকে ওই বৃদ্ধ আশ্রমে ফেলে দেবো। আরে তো আপনি তো ফেলে দিলেন, বাবাকে ছেড়ে দিলেন। তো এই যে সব কিছু যে করে নেওয়ার পর আপনি যে পরিবারের সঙ্গে থাকছেন, আপনি কাজে যাচ্ছেন বা আপনার মিসেস কাজে যাচ্ছে, তো বাচ্চাকে শেখাবে কে, ঠিক না? তো গার্জেনের দরকার আছে, গার্জেন জैसा भी हो छत होना बहुत जरूरी है। কেন কি ওদের ছায়াতেই আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু দেখুন আজকে আমাদের লাইফস্টাইল বলুন বা আজকে যা জেনারেশন হয়ে গেছে, তারা কেউ পছন্দ করে না। তো পছন্দ করলে হবে না, তারা সংস্কার বলে একটা জিনিস আছে, এটা যদি না থাকে না আপনি বড় হতে পারবেন না। আমার কাছে যখন আপনি আসবেন তখন আপনি একটা মাথা সেট করে আসুন কি আমাকে ভালো হতে হবে। তো ভালো যখন হতে হবে তো কথাও শুনতে হবে। আজকে যারা সুগারে যে প্রবলেম নিয়ে সলভ করেছে বা যারা ভালো রয়েছে, তারা শুধু আমার মেডিসিনের জন্য ভালো হয়নি, তারা কথা শুনে। এবার আপনারা কি আছেন কি না আমাকে শুধু ব্যথাটা একটু কমিয়ে দিন যাতে আমি কাজ করতে পারি। আপনাকে বলেছি সিঁড়ি ভাঙবেন না, কিন্তু আপনি সিঁড়ি ভাঙবেন না, আমি দিব্যি ভালো আছি, এখন কাজ করবো। আরে কাজ করছেন দাদা ঠিক আছে, যখন আপনার হাড় ক্ষয়ে যাবে তখন আপনি কি করবেন?
পাটা বেঁকে যাবে তাহলে আপনি কি করবেন, এগুলো ব্যাপার আছে। একদম একদম, কারণ দেখবেন একটাই ক্লাসরুম, একজন টিচার, 80 জন স্টুডেন্ট, একই বই, একই পড়ানো, একই পেন্সিল, একই ইরেজার, একই শার্পনার, তারপরেও কেউ কিন্তু ফার্স্ট হয়, কেউ কিন্তু লাস্ট হয়, কেউ পাশই করতে পারে না হাজার চেষ্টার পর। কেন এই তফাৎটা আমরা প্রত্যেকে কিন্তু বুঝি, কারণ চিকিৎসক কথা আপনাকে মানতে হবে, যেরকমভাবে একজন ভালো স্টুডেন্ট তার শিক্ষকের কথা মানে, তাকে অবজার্ভ করে, তার পড়াশোনার প্রতি তার একটা দায়িত্ববোধ রয়েছে, সে গুরুত্ব দেয়, সে ভালোবাসে পড়াশোনাকে, তার কিছু করে দেখানোর ইচ্ছে রয়েছে, সেজন্য স্টুডেন্টটা কিন্তু ফার্স্ট হয়েছে। একই রকমভাবে যারা ডাক্তারবাবুর কথা শুনছেন না, যারা সঠিকভাবে মেডিসিন নিচ্ছে না, পঞ্চকর্মারই তার প্রয়োজন, কিন্তু সে পঞ্চকর্মা নেবে না, মেডিসিন দেওয়ার পরও মেডিসিন ঠিকঠাকভাবে খাচ্ছেন না, তারা কিন্তু ফেল করা স্টুডেন্টদের মতন রয়ে যাবেন। আর সত্যি এরকম পেশেন্টও কিন্তু থাকেন, বেশ কিছু থাকেন, একদম থাকে না এটা বলা যাবে না। ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই পৃথিবী। আর চট করে বলবো, যারা ভালো থাকতে চান, যারা ভালো স্টুডেন্টের মতন কাজ করতে চান, ভালো পেশেন্ট হতে চান, তাদের জন্য চেম্বারের কথা একবার চট করে বলে রাখবো। বহরমপুর এবং কৃষ্ণনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে, আপনারা গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়ি এবং কোচবিহার, যারা নর্থ বেঙ্গলের বন্ধু, শিলিগুড়ি এবং কোচবিহারের চেম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, ডক্টর এস ঘোষালকে কিন্তু পেয়ে যাবেন। হলদিয়ায় পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে ডক্টর এ হালদারকে কিন্তু পাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন আরামবাগে ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গুয়াহাটি, ডিব্রুগড় এবং আসানসোলের চেম্বার রয়েছে এবং পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, মধ্যমগ্রাম এবং ল্যান্সটাউনে কিন্তু চেম্বার রয়েছে অবশ্যই খিদিরপুর এবং শোভাবাজারে, চেম্বার রয়েছে হাওড়া, শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। কে আছেন চট করে দেখে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মগরাহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? আমি আমতলা চেম্বারে গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে। মানে ডাক্তারবাবু বি শর্মাই ছিলেন। আমি গিয়েছিলাম আমার মানে জেঠিমার ওই আর্থ্রাইটিসের প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন। মানে আগে যখন গিয়েছিলাম তখন ডাক্তারবাবু রিপোর্ট করতে দিয়েছিলেন, তো রিপোর্ট করিয়েছিলাম তখন মানে পজিশন খারাপ ছিল, কিন্তু তারপরে ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, ওষুধ খাওয়ার পরে এখন মানে খুবই ভালো আছে, আর রিপোর্টও করিয়েছিলেন ডাক্তারবাবু। তো আমি ওটা লাইভ প্রোগ্রামে দেখলাম, আজকে প্রোগ্রাম হচ্ছে, তো তাই আমি ফোন করলাম। আচ্ছা, খুব ভালো কথা যে জেঠিমার জন্য এসেছিলেন এবং আর্থ্রাইটিসের সমস্যার সমাধান পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সময় আজকে ভীষণ কম, তবে সুগার নিয়ে আলোচনা করছি। শুধুমাত্র সুগার না, আর্থ্রাইটিস বা পেটের সমস্যা, স্কিনের সমস্যা, যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ সবকিছু ট্রিটমেন্ট তো আমরা পেয়ে যাচ্ছি ডাক্তারবাবু এনবিপিতে। অবশ্যই, যে কোনো রোগ হোক না কেন, আজকে আমরা যদি স্কিন আর হেয়ার নিয়ে যদি কথা বলি, তো এটা নিয়ে আমরা একটা সেকেন্ড একটা পার্ট চালু করেছি লাইলিগেন্স বলে। তো সেখানে আমরা স্কিন আর হেয়ার নিয়েও আমরা একটা সুন্দর ট্রিটমেন্টের মধ্যে আসছি, যেখানে মানুষরা পার্লারের মধ্যে গিয়ে নষ্ট করেছে টাকা পয়সাগুলো, আর নষ্ট করতে হবে না, খুব কম রেঞ্জের মধ্যে তারা কিন্তু স্কিন আর হেয়ারকেও কিন্তু ভালো রাখতে পারবে। আর শুধু তাই নয়, আজকে বিভিন্ন রকম যে আমাদের ডিজিজগুলো হয়, মাল্টিপল ডিজিজ, অনেক পেশেন্টগুলো আমরা পাই ফোন করে বলে তারা নাকি মাল্টিপল ডিজিজ নিয়ে আপনি ভুগছে। তো যে কোনো রোগ হোক না কেন, যখনই আপনি রোগের যদি চিকিৎসা করেন, সিমটমসের চিকিৎসা না করে রোগের যদি চিকিৎসা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। একদম। 9830235527 বা 37, এই দুটোই কিন্তু রাস্তা, ভালো হওয়ার রাস্তা। তো হাঁটুন না এই রাস্তাতে, নিশ্চয়ই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।